ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 11 নম্বর ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন টপিকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। দেখো, এই টপিকটি কিন্তু আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। বৈদিক যুগ, বৈদিক যুগের প্রথম পার্টটি আমার 10 নম্বর ক্লাসে উপস্থিত রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ওই ক্লাসটিকে দেখে তারপরে এই ক্লাসটিকে দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, বৈদিক যুগ আমরা আগের ক্লাসেই বলেছি যে বেদিক পিরিয়ড এটা কোন সাল থেকে কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এটা হচ্ছে 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত বিস্তৃত ছিল। ঠিক আছে, তাহলে এই পিরিয়ডটাকে আমরা বলছি হচ্ছে বৈদিক যুগ। এবার বৈদিক যুগকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রারম্ভিক বৈদিক যুগ আর একটা হলো পরবর্তী বৈদিক যুগ, যেটাকে ইংরেজিতে আমরা বলছি আর্লি বেদিক পিরিয়ড অথবা ঋগ বেদিক পিরিয়ড। কেন ঋগ বেদিক পিরিয়ড বলছি, তার কারণ এই সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার অধিকাংশরই উপস্থিতি ঋগ বেদ থেকে পেয়েছি, সেই কারণে আমরা এটাকে ঋগ বৈদিক যুগও বলি। ঠিক আছে, তার মানে প্রারম্ভিক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ এবং পরবর্তীটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগ। আচ্ছা, এটা প্রারম্ভিক বৈদিক যুগ, এটা হলো পরবর্তী বৈদিক যুগ। তার মানে পরবর্তী বৈদিক যুগ মানে কি, প্রারম্ভিক বৈদিক যুগের পরে এসছে, সেই কারণে পরবর্তী বৈদিক যুগ। তাহলে আর্লি বেদিক পিরিয়ড বা ঋগ বেদিক পিরিয়ড এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত বিস্তৃত, এটা হলো 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল। ঠিক আছে, আর পরবর্তী বৈদিক যুগ যেটা 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল, কিন্তু তার মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, এটা আমরা আগের ক্লাসেও বলেছি। সেটা হচ্ছে 1000 বিসিতে আয়রনের ব্যবহার শুরু হলো। আয়রন মানে হচ্ছে লোহার ব্যবহার শুরু হলো, এবং লোহার ব্যবহার শুরু হওয়ার সাথে সাথে একটা বিপুল পরিবর্তন কিন্তু এই বেদিক এজে বা বৈদিক যুগে দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এই বৈদিক যুগের যে দুটো ভাগ আমরা পাচ্ছি, তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরো ভাগ করে দিলাম। প্রথমে কি, প্রথমে হচ্ছে মেটেরিয়াল লাইফ। মেটেরিয়াল লাইফ মানে হচ্ছে ইকোনমি বা অর্থনীতি। তখনকার দিনের মেটেরিয়াল লাইফ কিরকম ছিল বা অর্থনীতি কিরকম ছিল, তাহলে দুটোর মধ্যে আমাদের তুলনা করতে হবে যে এই দুটোর মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করলাম। তাহলে ক্লাস শুরুর প্রথমেই আমি বলে রাখি যে ঋগবেদিক এজ বা আর্লি বেদিক পিরিয়ডে সবকিছুই ভালো জিনিস ঘটছে। ঠিক আছে, ভালো, গুড। একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে গুড। আর এটা হচ্ছে লেটার বেদিক এজে সেটা হয়ে গেল ব্যাড। ঠিক আছে, মানে খারাপ জিনিস, যত রাজ্যের খারাপ জিনিস এখানে ঘটতে থাকবে। ঠিক আছে, তার মানে প্রথম বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, এই দুটোর মধ্যে তোমাদের মেন ডিফারেন্সিয়েশন কি, সেটা হচ্ছে এখানে ভালো জিনিস, মূলত ভালো জিনিস ঘটছে, এখানে খারাপ জিনিস ঘটছে, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে। তাহলে সবার প্রথমে দেখো মেটেরিয়াল লাইফ বা ইকোনমি বা অর্থনীতি, বাংলায় যদি বলা হয় অর্থনীতি কেমন ছিল। অর্থনীতি ছিল, দেখো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে বিভিন্ন ধরনের যে সভ্যতার বিকাশ হয়েছিল, সেই সমস্ত সিন্ধু সভ্যতা কি ছিল, সিন্ধু সভ্যতা ছিল তোমার শহর কেন্দ্রিক বা নগরীয় সভ্যতা। তারপরে বৈদিক বেদের আগমন ঘটলো, মানে বৈদিক যুগের আগমন ঘটলো, আর্যদের আগমন ঘটলো। তাহলে স্বাভাবিকভাবেই তখন কিন্তু আবার যেহেতু নতুন করে শহরটাকে তৈরি হতে হচ্ছে, সেই কারণে তখন কিন্তু আর শহর কেন্দ্রিক সভ্যতা ছিল না, তখন কিন্তু আবার গ্রাম্য সভ্যতায় পরিণত হলো। ঠিক আছে, তার মানে বৈদিক যুগের প্রথম দিকে সভ্যতা ছিল কিরকম, গ্রাম্য সভ্যতা। ঠিক আছে, তাহলে দেখো এবার এই যে মেটেরিয়াল লাইফ বা ইকোনমি বা অর্থনীতি, অর্থনীতিতে মূলত কি ছিল প্রারম্ভিক বৈদিক যুগে, মেষ পালক, প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানে হচ্ছে মেষ পালক বা পশুচারণ। ঠিক আছে, পশুচারণের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেটাই পরবর্তী বৈদিক যুগে কি হয়ে গেল, সেটা পরবর্তী বৈদিক যুগে হয়ে গেল এগ্রিকালচারাল বা কৃষি ভিত্তিক। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এই পয়েন্টটার উপরে কিছু ডিসকাশন করতে হবে। মানে কি করে আমরা বুঝলাম যে এখানকার যে সমস্ত লোক ছিল তারা মেষ পালন করতো বা পশু পালন করতো। ঠিক আছে, তার মানে আমরা পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে ঋগবেদিক ইকোনমি মানে ঋগ বৈদিক যুগের অর্থনীতি বা অর্থ ব্যবস্থা। তাহলে আমরা প্রথমেই বললাম কি, প্যাস্টোরাল ইন নেচার, মানে পশুপালন বা মেষ পালন করছে। তাহলে কি করে বুঝলাম, বুঝলাম এই কারণে যে মেনশন অফ কাউ অ্যান্ড হর্সেস, মানে গরু এবং ঘোড়ার প্রচুর পরিমাণে ব্যবহার কিন্তু পেয়েছি। এবার গরু এবং ঘোড়ার যদি ব্যবহার পাই, তাহলে কি আমরা বলতে পারবো যে তাদের ইকোনমিটা হচ্ছে পশুপালন বা মেষ পালন?
সেটা হয়তো কনফার্ম ভাবে বলা যায় না, কিন্তু অন্যান্য যে সমস্ত প্রমাণাদি রয়েছে সেগুলো দিয়ে বোঝা যায় কি যে হ্যাঁ তারা পশুপালনে অভ্যস্ত ছিল। ঠিক আছে, তার কারণটা কি, এখানে কাউ এবং হর্সের ব্যবহার প্রচুর পরিমাণে পাওয়া গেছে ঠিকই, কিন্তু লাঙলের ব্যবহার কিন্তু পাওয়া যায়নি। মানে যে যে যন্ত্র দিয়ে আমরা ভূমি চাষ বা মাটি চাষ করব সেই সমস্ত জিনিস কিন্তু আমরা পাইনি। সেই কারণে কাউ এবং হর্স এর অস্তিত্ব থেকে আমরা বুঝতে পারি কি যে তারা প্রচুর পরিমাণে পশুপালন বা মেষ পালন করত। ঠিক আছে, পশুপালন করত। এবার দেখো, কাউ ওয়াজ কল্ড অ্যাজ গাভিষ্টি। গাভিষ্টি বলে তাদেরকে ডাকা হতো। গাভিষ্টি কথার অর্থ কি, সার্চ ফর কাউস, মানে গরুর জন্য হন্যে হয়ে খোঁজা। তাহলে গরু যখন খুঁজছি তখন কি হচ্ছে, তখন অবশ্যই তাদেরকে আমরা পালন করছি, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপন্ন করতে পারছি। বোঝা গেল? তার মানে আমরা বুঝতে পারলাম কি যে তখনকার যে ইকোনমি ছিল সেটা ছিল প্যাস্টোরাল ইন নেচার। ঠিক আছে, এবার দেখো আরো একটা প্রমাণ কি, যে ভেরি লিটল এভিডেন্স অফ ক্রপস। ক্রপস মানে হচ্ছে শস্য, খুব কম পরিমাণে আমরা শস্যের কি পেয়েছি, অস্তিত্ব বা উপলব্ধি পেয়েছি। ঠিক আছে, যার কারণে আমরা বলতে পারি যে যেহেতু খুব কম পরিমাণে পেয়েছি সেই কারণে তাদের ওখানে ক্রপস বা শস্যের কিন্তু অতিরিক্ত উৎপাদন ছিল না। যদি থাকতো তাহলে আমরা কিন্তু অনেক পরিমাণে এর অস্তিত্ব পেতাম। ঠিক আছে, তাহলে যখনই বেশি পরিমাণে থাকবে না তাহলে স্বাভাবিকভাবে বুঝতে হবে কি সেখানকার অর্থনীতি কিন্তু কৃষিভিত্তিক ছিল না। বোঝা গেল? এবার দেখো নো ট্রেড, এটা একটা খুব ইম্পর্টেন্ট। নো ট্রেড মানে কোন রকম কোনো ব্যবসা বাণিজ্য কিন্তু ছিল না। ব্যবসা বাণিজ্য না থাকার অর্থটা কি, ধরো আমার কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে, এবং প্রচুর পরিমাণে শস্য আছে। মূল বিষয় হচ্ছে শস্য। শস্য যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে আমার পেট ভরানোর জন্য পর্যাপ্ত রসদ মজুদ রয়েছে। এবার আমি কি করতে পারবো, যে আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে রসদ রয়েছে পেট ভরানোর জন্য, আমি কি করব, এবার আমি বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাইরে এক্সপোর্ট করব। ঠিক আছে, মানে কি করব, ব্যবসা বাণিজ্য শুরু করব। কিন্তু যদি আমার কাছে সারপ্লাস মানে অতিরিক্ত পরিমাণে খাদ্য উপাদান না থাকে তাহলে কি হবে, আমরা কিন্তু সেই জিনিস করতে পারবো না। বর্তমানের ইকোনমিটা কিরকম রয়েছে, যে আমাদের প্রচুর পরিমাণে খাদ্য রয়েছে, খাদ্যের সমস্যা কিন্তু নেই। তাহলে খাদ্যের সমস্যা যেহেতু নেই তার মানে অন্যান্য কাজে আমরা ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন কাজ আমরা করতে পারবো। তাহলে সেটাই এখানে বলেছে যে নো ট্রেড, কোন রকম কিন্তু বৈদেশিক বাণিজ্য কিন্তু ছিল না বা দেশীয় বাণিজ্যও ছিল না। যার কারণে আমরা বলতে পারি কি এখানকার ইকোনমিটা হচ্ছে প্যাস্টোরাল ইকোনমি বা পশুপালনের ইকোনমি। ঠিক আছে, এবারে একটু আগেই বললাম যে 1000 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছিল, সেটা কি, ডিসকভারি অফ আয়রন, মানে লোহার উৎপাদন। ঠিক আছে, লোহার উৎপাদন যখনই হলো তখন দুটো জিনিস আমরা তৈরি করতে পারলাম, একটা কি প্লাউ আর একটা হচ্ছে অ্যাক্স। প্লাউ মানে হচ্ছে লাঙ্গল আর অ্যাক্স মানে হচ্ছে কুঠা। তাহলে এই দুটো জিনিস দিয়ে কি হবে, এই দুটো জিনিস দিয়ে আমরা কি করতে পারবো, ইজিলি টু কাট ফরেস্ট, মানে খুব সহজেই বনকে ধ্বংস করতে পারবো। বর্তমান যুগেও হয় যে বন যখনই ধ্বংস হবে সেখানে আমরা কি করব, বিভিন্ন ধরনের চাষাবাদ শুরু করবো। ঝুম চাষ এখনো করা হয়, বন ধ্বংস করে দেওয়া হচ্ছে, বনটাকে কেটে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার প্লাউ এবং অ্যাক্স এই দুটোর সাহায্যে প্রচুর পরিমাণে বন ধ্বংস হতে শুরু করলো। ঠিক আছে, কখন, সেটা হচ্ছে 1000 BC-র পরে। তার মানে তখন কি চলে আসলো, লেটার বেদিক এজ। ঠিক আছে, তার মানে এখানে দেখো, এখানে আমরা কি পেলাম, যে ঋগ্বেদিক ইকোনমিতে কি পেলাম, ঋগ্বেদিক ইকোনমিতে পেলাম মূলত কি, প্যাস্টোরাল ইন নেচার, পশুপালন এবং মেষ পালন। ঠিক আছে, এবার আমরা ঋগ্বেদিক সম্পর্কে জানতে পারলাম। এর পরবর্তীতে আসলো কি, লেটার বেদিক পিরিয়ড, মানে পরবর্তী বৈদিক যুগে। তাহলে পরবর্তী বৈদিক যুগের সাথেও তুলনা করতে হবে। একটু আগেই বললাম সবকিছুই ভালো করছিল, এখানে সবকিছুই খারাপ। এখন দেখো, তাহলে প্লাউ রিচুয়ালস শুরু হলো। কি থেকে বুঝতে পারছি যে এখানকার যে ইকোনমি সেটা এগ্রিকালচারাল ছিল বা কৃষি ভিত্তিক ছিল। কি করে বুঝতে পারলাম, প্লাউ রিচুয়ালস মানে লাঙ্গলের কি হলো, পুজো শুরু হলো। ঠিক আছে, লাঙ্গলকে পুজো করা শুরু হলো। তার মানে লাঙ্গল যখনই পুজো করা শুরু করলাম, লাঙ্গলের অস্তিত্ব পেলাম, তার মানে বুঝতে পারছি কৃষিকাজ কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, আর একটা এভিডেন্স কি, যে সাতপদ ব্রাহ্মণ সেইস দ্য ক্লিয়ারিং অফ ফরেস্ট বাই ফায়ার। একটু আগেই বললাম যে ঝুম চাষ এখনো বর্তমানে কি হয়, আগুনের মাধ্যমে, ফায়ার বা আগুনের মাধ্যমে বিভিন্ন বন জঙ্গলকে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে সাতপদ ব্রাহ্মণে কি বলা হয়েছে, যে ক্লিয়ারিং অফ ফরেস্ট মানে বন জঙ্গলকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দিয়ে কি হচ্ছে, সেখানে নতুন করে আমরা চাষাবাদ শুরু করছি। বলরাম দ্য ব্রাদার অফ কৃষ্ণা ইজ মেনশনড অ্যাজ হলধর। হলধর মানে কি, তিনি
আপনার হাল ধরে আছে, ঠিক আছে, হাল ধরে আছে, হাল ধরে আছে, হাল বহন করছে। তার মানে বলরাম দ্য ব্রাদার অফ কৃষ্ণা ইজ মেনশনড অ্যাজ হলধর। তার মানে রাজা যদি হলধর হয় মানে হাল ধরে থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে সেখানকার ইকোনমি এগ্রিকালচারাল, ঠিক আছে। মেনশন অফ হুইট অ্যান্ড রাইস, প্রচুর পরিমাণে গম এবং চালের অস্তিত্ব পেয়েছি, ঠিক আছে। তার মানে এই দুটোর অস্তিত্ব যদি পেয়ে থাকি, তার মানে বুঝতে পারছি কি যে কৃষি, কৃষি অর্থনীতি, অর্থ ব্যবস্থা কি কৃষি। বিগিনিং অফ ট্রেড উইথ কপার, এইবার কিন্তু প্রথম শুরু হলো কি, এবার প্রথম শুরু হলো ট্রেড মানে বাণিজ্য শুরু হলো। বাণিজ্য শুরু হলো কি দিয়ে? প্রথম বাণিজ্য শুরু হলো কপার বা তামা দিয়ে। আর যখনই বাণিজ্য শুরু হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে এখানকার যে ইকোনমি রয়েছে সেটা প্রচুর পরিমাণে খাদ্য উৎপন্ন করছে এবং যার জন্যই আমরা বাইরে জিনিসপত্র পাঠাতে পারছি, ঠিক আছে। আর্ট অ্যান্ড ক্রাফট ডেভেলপড, আর্ট অ্যান্ড ক্রাফট মানে হচ্ছে শিল্প এবং কারুশিল্প, এটা কিন্তু তৈরি হতে থাকলো। মাড ব্রিক্স হাউস অথবা উডেন হাউস, এই দুটো আমরা দেখতে পাচ্ছি। এর আগে যেটা দেখতে পেলাম ঋগ্বেদিক যুগে কোন রকম বাড়ি সেরকম দেখতে পাইনি, কিন্তু এক্ষেত্রে কি হলো, মাটির তৈরি বাড়ি দেখতে পেলাম। মাটির তৈরি বাড়ি যখনই দেখতে পাবো বা বাড়ি যখনই দেখতে পাবো, তখন আমরা বলতে পারি কি এখানে কোনো বসতি স্থাপন হচ্ছে এবং সেখানকার ইকোনমি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। বোঝা গেল? এখানকার যে ইকোনমি সেটা স্ট্রং হচ্ছে, তার মানে এই নয় যে আগেকার যে ঋগ্বেদিক যুগের যে অর্থ ব্যবস্থা ছিল সেটা ভালো ছিল না, ঠিক আছে, এটা মাথায় রাখবি। বিগিনিং অফ সিটিজ মানে শহর কেন্দ্রিক, এই যে বিগিনিং অফ সিটি, সিটি মানে হচ্ছে নগর, নগর তৈরি শুরু হলো। এর আগের পর্যায়ে কিন্তু সেটা হয়নি। বোঝা গেল? এবার দেখো পলিটিক আলোচনা করার আগে প্রথম পেজে চলে যাচ্ছি, আর কি কি জানতে হবে। তাহলে মেটেরিয়াল লাইফ সম্পর্কে আমরা জানলাম, অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম, দুটো পিরিয়ডেরই, আর্লি বেদিক পিরিয়ডেরও জানলাম, লেটার বেদিক পিরিয়ডেরও জানলাম। এরপরে আমাদের কি জানতে হবে সেটা হলো পলিটি বা রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল? রাষ্ট্র ব্যবস্থা ছিল জনা, জনা থেকে কিসে পরিণত হলো? জন থেকে জনপদ। আর্লি বেদিক যুগে বা প্রারম্ভিক বৈদিক যুগে সেটা ছিল কি জন, ঠিক আছে, এবং সেটাতে পরিণত হলো কিসে? জনপদ। তাহলে এই নিয়ে এই বিষয়েও তোমাদের কিছু বিস্তারিত জানতে হবে। এখন দেখো যে পলিটি অফ ঋগ্বেদিক এজ অ্যান্ড পলিটি অফ লেটার বেদিক এজ, বোঝা গেল? দেখো এখানে যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেখো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা কি পেলাম যে পলিটি, পলিটি হচ্ছে সিঙ্গেল ইউনিট, মানে একটা এরিয়া, ধরো একটা এরিয়ার মধ্যে টোটাল লোকজন বাস করছে, তারা সবাই মিলেমিশে সব একসাথে বাস করছে। তার মানে একটাই ইউনিটে একটা এরিয়ার মধ্যে সমস্ত লোকজন কিন্তু বাস করছে। কখন? সেটা হচ্ছে পলিটি অফ ঋগ্বেদিক এজ মানে ঋগ্বৈদিক যুগে। ঋগ্বৈদিক যুগে আমরা কি বললাম? জানা ছিল, জানা, জানার অর্থ কি? জানার অর্থ হচ্ছে ইউনিট, মানে একটাই ইউনিটে বিভিন্ন লোকজন থাকতো, ঠিক আছে, অথবা ট্রাইবস, ঠিক আছে, জানা ইউনিট অথবা ট্রাইবস। কারণ পলিটিক এরকম ছিল, একটাই জনপদে বিভক্ত ছিল। কিন্তু এটাই যখন আমি পরবর্তী বৈদিক যুগে চলে গেলাম, তখন কি হলো? জনাটা হয়ে গেল জনপদ, মানে এটা একটা এরিয়া, তার মধ্যে ছোট্ট ছোট্ট জনপদে বিভক্ত হয়ে গেল, ঠিক আছে। জনপদে যখনই বিভক্ত হবে তখন একটা সোসাইটি কি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেলে তখনই মারামারি হানাহানি এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। যখন আমরা একসাথে আছি সেক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো অশান্তি গন্ডগোলের চান্স খুব কম থাকে। এখনো যেরকম দেখবে একান্নবর্তী পরিবারে বিভিন্ন লোকজন একসাথে থাকে, ঠিক আছে, যদিও এটা আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে তখন তোমরা বুঝতে পারবে কি যে মানুষজন কিন্তু একান্নবর্তী পরিবার হয়ে যাচ্ছে, তার মানে মানুষজন কিন্তু স্বার্থবাদী হয়ে যাচ্ছে, বোঝা গেল? এক্ষেত্রেও তাই হলো যে একটা গোটা এরিয়ার মধ্যে অনেক লোক ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো? এই লোকগুলো কিন্তু বিভক্ত হয়ে গেল বিভিন্ন জনপদে। যখনই ছোট ছোট জনপদে বিভক্ত হলো তাদের মধ্যে কিন্তু ডিভাইডেশন শুরু হয়ে গেল, বোঝা গেল? তার মানে এটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ডের চিত্র, আর এটা হচ্ছে টোটালটার মধ্যে একটাই ইউনিটের মধ্যে কি থাকছে? সব লোকজন থাকছে। এটা হচ্ছে আর্লি বেদিক পিরিয়ডের চিত্র, বোঝা গেল? তার মানে আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল? জানা বা ইউনিট বা ট্রাইবস। উদাহরণ কি ছিল? কুরু, কুরুরা ধরো এই টোটাল এরিয়ার মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হলো? লেটার বেদিকে যে সেটা কুরুটা হয়ে গেল কুরুক্ষেত্র। তার মানে কুরুক্ষেত্রদের জন্য কুরুক্ষেত্রের মধ্যেই শুধুমাত্র কুরুরা থাকতে পারবে। ধরো এটাকে আমরা বলছি কুরুক্ষেত্র, ঠিক আছে। তাহলে কুরুক্ষেত্রের মধ্যে কি থাকবে? শুধুমাত্র কুরু ট্রাইবরা থাকবে। আর একটা জায়গা শুধুমাত্র ওই ট্রাইবরা থাকবে,
ঠিক আছে, তাহলে এইভাবে ভাগ হয়ে গেল। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ মানে প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগ কিরকম ছিল? সভা, এটা কোন পিরিয়ডের আলোচনা করছি? এটা কিন্তু ঋগ্বেদিক পিরিয়ড, মানে প্রারম্ভিক বৈদিক যুগের কিন্তু আলোচনা করছি। সভা ছিল, সভাটা কাকে বলছি? কমিটি অফ এল্ডার্স। কমিটি অফ এল্ডার্স মানে বয়স্কদের সভা। আমরা এখনো জানি যে রাজ্যসভা, রাজ্যসভা মানে কি? রাজ্যসভায় কি থাকে? বয়স্ক লোকেরা থাকে এবং সেখানকার কিন্তু বয়সের ইয়েটাও বেশি, ঠিক আছে। তার মানে রাজ্যসভার সাথে এটাকে তোমরা তুলনা করতে পারো। কমিটি অফ এল্ডার্স, সভাতে কি থাকতো? কমিটি অফ এল্ডার্স মানে বড়দের, মানে বড়রা থাকতো, ঠিক আছে। সমিতিতে কারা থাকতো? টু হেল্প রাজান। রাজান মানে হচ্ছে রাজা, রাজাদের কি হতো? সাহায্য করতো। কিসে? এই যে সমিতি। তারপরে এতগুলো পার্টে ভাগ ছিল, সভা, সমিতি, বিধাতা এবং গণ। তাহলে সভার মধ্যে কমিটি অফ এল্ডার্স, সবার মধ্যে থাকতে হচ্ছে বড় লোকেরা, মানে বড় লোক মানে বড় ধনী লোকেরা নয়, মানে বয়স্ক লোকেরা, ঠিক আছে। সমিতি, সমিতির মধ্যে কারা থাকতো? তারাই থাকতো যারা রাজান বা রাজাদের হেল্প করতো। বিধাতা ছিল, বিধাতারা কি করতো? রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ম্যাটার্স মানে ধর্মীয় এবং সামাজিক বিষয়গুলো দেখাশোনা করতো কি? এই বিধাতার লোকজনেরা, ঠিক আছে। তারপর হচ্ছে গানা। গানা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভা। বোঝা গেল? তাহলে এতগুলো বিষয়ে কিন্তু বিভক্ত ছিল তখনকার দিনে। আর নো অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, কোন রকম কোনো কিন্তু অর্গানাইজ মানে হচ্ছে প্ল্যান করা কোন রকম কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। কেন ছিল না? তার কারণ দরকারই নেই, কারণ তখন মারামারি, রাহাজানি এই সমস্ত জিনিস কিন্তু শুরুই হয়, সেগুলো তারা কিন্তু জানতোই না। তাহলে স্বাভাবিকভাবেই পুলিশি ব্যবস্থা বা অন্যান্য যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেগুলোর দরকার আছে কি? কোনো দরকার নেই, তার মানে কোনো দরকারই ছিল না। সেই কারণে নো অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেশন সেটা, কিন্তু পরবর্তী যুগে কিন্তু সেটা অর্গানাইজড হয়ে গেল, কারণ সেখানে মারামারি রাহাজানি শুরু হয়েছিল, ঠিক আছে। নো ট্যাক্সেশন সিস্টেম। নো ট্যাক্সেশন সিস্টেম মানে এখানে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হতো না, ট্যাক্স দিতে হতো না। কিন্তু কি করে সরকার চলতো তাহলে? রাজা কিভাবে চলতো? ভলেন্টারি গিফট। ভলেন্টারি মানে হচ্ছে নিজে আমি দিয়ে দিচ্ছি, কিছু টাকা ইনকাম করছি, সেটা রাজাকে গিয়ে দিয়ে আসলাম। তাহলে এই সিস্টেমটাকে আমরা বলি কি? বালি সিস্টেম, ঠিক আছে। তার মানে ভলেন্টারি গিফট হতো কখন? আর্লি বেদিক পিরিয়ডে বা ঋগ্বেদিক যুগে। বোঝা গেল? কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হলো? ট্যাক্স সিস্টেম কিন্তু চালু হয়ে গেল। এখন দেখো, তাহলে পলিটি অফ ঋগ্বেদিক এজ এই সম্পর্কে আমরা জানলাম। এবার আমাদের জানতে হবে পলিটি অফ লেটার বেদিক এজ, এর রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল। প্রথমেই বলেছি ইকোনমি কি ছিল? এগ্রিকালচারাল। তাহলে স্বাভাবিকভাবে যখন এগ্রিকালচার হবে, তা কারো কাছে বেশি ল্যান্ড থাকবে মানে জমি থাকবে, কারো কাছে কম জমি থাকবে। তাহলে যার কাছে বেশি জমি থাকবে সে কৃষি উৎপাদন বেশি করতে পারবে, যার কাছে কম জমি থাকবে তার কৃষি উৎপাদন কম হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে কি হবে? ডিভাইডেশন শুরু হবে। কিভাবে? কিসের ভিত্তিতে? সাম পিপল আর রিচ মানে ধনী, আবার সাম পিপল আর পোর মানে গরিব। কিছু সংখ্যক লোক ধনী হয়ে গেল, কিছু সংখ্যক লোক গরিব হয়ে গেল। অর্থ ব্যবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু ধনী এবং গরিবের বিভাজন কিন্তু স্পষ্ট হয়ে গেল। নিড অফ স্টেট সিস্টেম। স্টেট সিস্টেম শুরু হয়ে গেল। তার কারণটা কি? স্টেট সিস্টেম আগে দরকার ছিল না, এখন মারামারি রাহাজানি বিভিন্ন ধরনের বিতর্ক সেই সমস্ত জিনিস কিন্তু থাকার কারণে পুলিশি ব্যবস্থা বা স্টেট সিস্টেম দরকার হলো, মানে রাজা কিন্তু মোর পাওয়ারফুল হয়ে গেল, রাজা, ঠিক আছে। কুরু বিকেম কুরুক্ষেত্র। একটু আগে বললাম যে একটা এরিয়ার মধ্যে সমস্ত লোক থাকছিল, কিন্তু পরবর্তীতে কি হলো? এই এরিয়ার মধ্যে ক্ষেত্রগুলোকে ডিভাইড করে দেওয়া হলো, কুরু বিকাম কুরুক্ষেত্র, কুরু হয়ে গেল কুরুক্ষেত্রের মধ্যে, ঠিক আছে। এবার অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম মানে প্রশাসনিক ব্যবস্থা, ঠিক আছে, ওয়েল ডিজাইনড প্রশাসনিক ব্যবস্থা। এই সভা এবং সমিতি যেটা আগের পর্বে দেখলাম সেটা কিন্তু পরিষদে পরিণত হলো। সভা এবং সমিতি এই দুটো মিলে পরিষদে পরিণত হলো। বোঝা গেছে? বিধাতা। বিধাতা সেটা আর থাকলো না। নো স্ট্যান্ডিং আর্মি। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আর্মির প্রয়োজন ছিল না, ঠিক আছে। সমাজ ব্যবস্থা এতটাও খারাপ হয়নি যে আর্মির প্রয়োজন আছে, ঠিক আছে। আর্মির কিন্তু কোনো, এখানে দেখো নো কারেন্সি মানে কোনো ধরনের কয়েনের সিস্টেম সেগুলো ছিল না। নো স্ট্যান্ডিং আর্মি। নো স্ট্যান্ডিং আর্মি একটু আগে বললাম যে আর্মির ব্যবস্থা কিন্তু ছিল না, যদিও মারামারি শুরু হয়েছিল, মারামারি রাহাজানি কিছুটা শুরু হয়েছিল, কিন্তু আর্মির ব্যবস্থা কিন্তু এখনো ছিল না। পিপল কনভার্টেড টু আর্মি। যদি কোনো কারণে রাজ্য দখল বা অন্যান্য উদ্দেশ্যে কিছু সৈন্যের দরকার হতো, তখন কি হলো? তখন পিপল মানে যে সমস্ত লোক ছিল তারাই আর্মিতে কনভার্ট হয়ে যেত। বোঝা গেছে? রয়্যাল সেরেমনি।
খুব ইম্পর্টেন্ট, রয়্যাল সেরেমনি হচ্ছে রাজকীয় যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেল। কেন? তার কারণ রাজা পাওয়ারফুল হয়ে গেল এবং রাজাকে দেখাতে হবে, শো আপ করতে হবে যে আমি কতখানি পাওয়ারফুল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি শুরু হলো, এখানে দেখো অশ্বমেধ স্যাক্রিফাইস মানে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয়া যজ্ঞ, ঠিক আছে, মানে স্যাক্রিফাইস, এটা স্যাক্রিফাইস মানে হচ্ছে যজ্ঞ, ঠিক আছে, রাজসীয় যজ্ঞ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুরু হতে থাকলো। আর এগুলো দিয়ে বোঝাতে থাকলো যে রাজারা কতখানি পাওয়ারফুল। বোঝা গেল? তাহলে স্বাভাবিকভাবেই যদি রাজা তখন শো অফের দিকে চলে যায়, সেক্ষেত্রে কি হবে, অন্যান্য জায়গার যে সমস্ত রাজা আছে তারাও শো অফ করতে শুরু করবে এবং দেখাতে শুরু করবে তাদের ক্ষমতা। তাহলে যখনই দুইজনের মধ্যে ঝগড়া মারামারি শুরু হবে তখনই কি হবে, একটা সিস্টেম কিন্তু ঠিকঠাক চলবে না। ঠিক আছে, এটাই কিন্তু তার সূচনা। এরপরে দেখো বিগিনিং অফ ট্যাক্সেশন সিস্টেম। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে বালি মানে ভলেন্টারি ট্যাক্স, কিন্তু এখন কিন্তু রাজা কর আরোপ শুরু করলো। বোঝা গেছে? নেক্সট হচ্ছে সোসাইটি। তাহলে সোসাইটি কি ছিল সেটা আমরা আগে জেনে নিই। সোসাইটি কিরকম ছিল একটু দেখো, এই যে দেখো সোসাইটি ছিল ট্রাইবাল সোসাইটি। ঠিক আছে, ট্রাইবাল সোসাইটি সেখান থেকে হয়ে গেল বর্ণ ওয়েস্ট সোসাইটি। ঠিক আছে, ট্রাইবাল সোসাইটি মানে কি, উপজাতিরা থাকছে, সেখান থেকে হয়ে গেল বর্ণ ওয়েস্ট সোসাইটি। এবার বর্ণ যখনই শুরু হবে, বর্ণ ওয়েস্ট সোসাইটি, সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন শুরু হয়ে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমস্ত জিনিস কিন্তু শুরু হতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এবার এটাকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি। এই দেখো সোসাইটি আমরা পাশাপাশি লিখেছি, ঋগ্বেদিক পিরিয়ড, আরভিপি মানে হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ড, এলভিপি মানে হচ্ছে লেটার বেদিক পিরিয়ড। তাহলে মেটেরিয়াল লাইফ আমরা একটু আগেই জানলাম, সেটা হচ্ছে ব্যস্ততা। ইকোনমিক লাইফ কি ছিল, এগ্রিকালচারাল, এটা জেনেছি, এর ব্যাখ্যাও আমরা জানলাম। পলিটি কি ছিল, পলিটিতে প্রথমে ছিল জানা, সেখান থেকে হয়ে গেল জনপদ। তারপরে এবার দেখো পজিশন অফ ওমেন। ঋগ্বেদিক পিরিয়ডে পজিশন অফ ওমেন ওয়াজ ভেরি গুড মানে খুব ভালো ছিল। রাইট টু চুজ গ্রুম মানে তাদের স্বামীকে পছন্দ করতে পারতো, নিজের পছন্দের স্বামীকে বিবাহ করতে পারতো, যেটা বর্তমান যুগে কিন্তু হয় না। ঠিক আছে, তার মানে কতখানি সেই সভ্যতাটা এগিয়ে ছিল, বুঝতে পারছো? তার মানে পজিশন অফ ওমেনের মধ্যে কি ছিল, রাইট টু চুজ গ্রুম মানে তাদের স্বামীকে বেছে নাও। রাইট টু অ্যাক্ট ইন অ্যাসেম্বলি বিভিন্ন সভা সমিতিতে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারত। ঠিক আছে, সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারত। নো চাইল্ড ম্যারেজ, কোন রকম কি বাল্য বিবাহের কিন্তু অস্তিত্ব ছিল না। ঠিক আছে, কোনো বাল্য বিবাহের অস্তিত্ব ছিল না। নো সতী প্র্যাকটিস, সতী প্রথা ছিল না। নো ডিভিশন অফ সোসাইটি অন দ্য বেসিস অফ অকুপেশন মানে সমাজের ভিত্তিতে নয়, অকুপেশন মানে হচ্ছে তোমার তুমি কি কাজ করো তার ভিত্তিতে কোনো রকম কোনো বিভাজন ছিল না। ঠিক আছে, অন দ্য বেসিস অফ অকুপেশন। ঠিক আছে, বর্তমান যুগে কিন্তু সেটা নেই, যেমন যে ডক্টর তাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে বিভাজন আছে। ঠিক আছে, যে ধরো WBCS অফিসার বা IAS অফিসার তাদের কিন্তু তাদের সাথে কিন্তু বিভাজন তৈরি একটা হয় বর্তমান যুগেও, কিন্তু সেই সময় কিন্তু ছিল না। বোঝা গেছে? কিন্তু একটা বিষয়ে ডিসক্রিমিনেশন ছিল, সেটা কি, ডিসক্রিমিনেশন এক্সিস্টস অন দ্য বেসিস অফ কালার মানে চামড়ার রং হিসেবে কিন্তু একটা ডিসক্রিমিনেশন ছিল, যেটা নেগেটিভ দিক। বোঝা গেল ঋগ্বেদিক যুগে। আর লেটার বেদিক পিরিয়ডের ক্ষেত্রে কি হচ্ছে, লেটার বেদিক পিরিয়ডের ক্ষেত্রে আমরা আগেই বললাম জনা হয়ে গেল জনপদ, সোসাইটি হয়ে গেল ক্লাসিফাইড। দেখো সোসাইটি আগে কি ছিল, নন ক্লাসিফাইড, কিন্তু এখানে হয়ে গেল ক্লাসিফাইড। কিরকম ক্লাসিফাইড, বার্থ অফ বর্ণ সিস্টেম মানে কোন বর্ণের লোকেরা কোন কোন কাজ করবে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই বর্ণে বিভক্ত হয়ে গেল। বিভাজন যখনই হয়ে যাবে তখন এক একজন আরেকজনের থেকে সুপিরিয়র বা মহান ভাবার চেষ্টা করবে। যেমন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, ব্রাহ্মণদের কাজ কি ছিল, ব্রাহ্মণদের কাজ ছিল শিক্ষা প্রদান, ঠিক আছে, পুজো পাঠ। ক্ষত্রিয়রা কি করতো, যুদ্ধ করতো। বৈশ্যরা কি করতো, ব্যবসা। এবং শূদ্ররা কি করতো, এই তিনজন জাতিদের কি করতো, লালন পালন করতো। লালন পালন নয়, তাদের দেখাশোনা করতো, তাদের 5 মাস খেটে দিত। ঠিক আছে, তার মানে এই যে বিভাজন শুরু হলো, এই বিভাজন কিন্তু পরবর্তীতে আরো চরম পর্যায়ে গেল।
এবং যার ফলে পরবর্তীতে বৌদ্ধ এবং জৈন ধর্মের কিন্তু আবির্ভাব ঘটলো। ঠিক আছে, পরবর্তীতে বৌদ্ধ এবং জৈন ধর্মের আবির্ভাব ঘটলো। এবার দেখো, তার মানে বার্থ অফ বর্ণ সিস্টেম কোন কোন জিনিস পেলাম? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ঠিক আছে, দেখো ভিডিওটিকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিয়ে জানাবে, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিবে। ঠিক আছে, হেড অফ ফ্যামিলি বিকাম মোর পাওয়ারফুল। হেড অফ ফ্যামিলি বিকাম মোর পাওয়ারফুল। হেড অফ ফ্যামিলি বলতে কাকে বোঝানো হচ্ছে? পিতা বা বাবা। বাবা হচ্ছে মোর পাওয়ারফুল, মানে আরো শক্তিশালী হয়ে গেছিল। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ গোত্র। ইন্ট্রোডাকশন অফ গোত্র সিস্টেম। গোত্র পাওয়া গেল, গোত্র সিস্টেমের আবির্ভাব ঘটলো। এখন যেমন কি কি গোত্র আছে? কাশ্যপ গোত্র আছে, শিব গোত্র আছে, বিভিন্ন ধরনের গোত্রের কিন্তু বিভাজন শুরু হলো। এক্সোগ্যামি, দ্যাট ইজ ম্যারেজ আউটসাইড গোত্র। গোত্রের বাইরে বিবাহ কিন্তু এখানে শুরু হয়ে গেল। এক্সোগ্যামি মানে কি? এক্সোগ্যামি মানে হচ্ছে ম্যারেজ আউটসাইড গোত্র, গোত্রের বাইরে বিবাহ শুরু হয়ে গেল। আরো কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো তোমাদের জানতে হবে। রাইট টু প্রিমোগেনিচার। আচ্ছা, এই জিনিসটা প্রিমোগেনিচার কি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, একটু সার্চ করে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফাদার ক্যান ইনহেরিট হিজ সন, মানে বাবা যেহেতু খুব পাওয়ারফুল ছিল, সেই কারণে বাবা তার ছেলে বা পুত্রকে তার সম্পত্তি থেকে কিন্তু বিচ্যুত করতে পারত, মানে ত্যায্য পুত্র যাকে বলা হয়। ঠিক আছে, ত্যায্য পুত্র করতে পারত। ওমেন সিন অ্যাজ অ্যান অবজেক্ট, যখনই কোনো মহিলাকে অবজেক্ট হিসেবে বা বস্তু হিসেবে দেখা হবে, সেই সোসাইটি কিন্তু বেশি দূর মানে ভালো সোসাইটির আন্ডারে পড়ে না। ঠিক আছে, মানে ওমেন সিন অ্যাজ অ্যান অবজেক্ট। আগের ক্ষেত্রে কি ছিল? তারা সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু তারা পারতো না, রেস্ট্রিক্টেড ছিল অনেক অনেক বিষয়, এবং তাদের কিন্তু ভোগ্য বস্তু হিসেবে ধরা হতো। এবং ভোগ্য বস্তু হিসেবে যখনই মহিলাদের ধরা হবে, তখন কি হবে? একটা পার্ট আমাদের অ্যাবসেন্ট থেকে যাচ্ছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন উন্নতি এবং উন্নতিতে কিন্তু বাধার সৃষ্টি হবে। বোঝা গেল? এবার আশ্রম সিস্টেম। আশ্রম সিস্টেম শুরু হলো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা তোমরা ছোটবেলায় পড়েছো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। বয়সের শেষের দিকে যখন যাব তখন আমরা সন্ন্যাস গ্রহণ করব। ঠিক আছে, এবার রিলিজিয়ান। রিলিজিয়ান কি ছিল? রিলিজিয়ানের মধ্যে দেখো বেদ আছে। ঋগ্বেদিক পিরিয়ডে রিলিজিয়ান যেটা ছিল সেটা হচ্ছে বেদ, যাকে আমরা অপুরুষেয় বলি। অপুরুষেয় মানে হচ্ছে যে জিনিসকে কখনো পুরুষ তৈরি করতে পারেনি, মানে মানুষ তৈরি করতে পারেনি, তাহলে দেবতাদের তৈরি। ঠিক আছে, বেদাসকে আমরা বলি হচ্ছে অপুরুষেয়। আর গডস এর মধ্যে কে ছিল? মানে ভগবানদের মধ্যে কারা কারা ছিল? ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম। ঠিক আছে, আর এখানে কি ছিল? এখানে রিলিজিয়ান ডমিনিয়ন অফ ব্রাহ্মণস, যেটাই সব থেকে বড় ক্ষতিকারক দিক। ব্রাহ্মণদের ডমিনেশন যখনই শুরু হয়ে গেল, তখন তারা কিন্তু অন্যান্য যে সমস্ত তোমার বর্ণ রয়েছে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের উপরে কিন্তু অত্যাচারটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। ঠিক আছে, এবং যে কারণে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাব হয়েছিল। ডমিনেশন অফ ব্রাহ্মণস, ব্রাহ্মণদের ডমিনেশন প্রচুর পরিমাণে হলো। ঠিক আছে, যজুর্বেদা, সামবেদা এবং অথর্ববেদা, এই তিনটে বেদ তৈরি হয়েছিল কখন? লেটার বেদিক পিরিয়ডে বা পরবর্তী বৈদিক যুগে। আর আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল? শুধুমাত্র ঋগ্বেদা। ঠিক আছে, ঋগ্বেদা, শুধুমাত্র ঋগ্বেদা ছিল আর্লি বেদিক পিরিয়ডে, কিন্তু লেটার বেদিক পিরিয়ডে সেটা হয়ে গেল যজুর্বেদা, সামবেদা এবং অথর্ববেদা। বোঝা গেছে? আর ডমিনেশন অফ ব্রাহ্মণস সেটা শুরু হলো। পুজো পাঠ বা বিভিন্ন ক্ষেত্রে সমস্ত জায়গায় ব্রাহ্মণদের আধিপত্য বিস্তার লাভ করলো। বোঝা গেছে? এবার কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো তোমাদের জানতে হবে, যে আরিয়ানস কেম ফ্রম সেন্ট্রাল এশিয়া। এই তথ্যটা কে দিয়েছেন? এই তথ্যটা দিয়েছে ম্যাক্স মুলার। ঠিক আছে, আরিয়ানস কেম ফ্রম মানে আর্যরা কোথায় থেকে এসছে? আর্কটিক রিজিয়ন। আর্কটিক রিজিয়ন থেকে এসছে, এই কথাটা বলেছে কে? বাল গঙ্গাধর তিলক। ঋগ্বেদা contains 128 hymns, মানে প্রশস্তি। ঋগ্বেদার মধ্যে কতগুলো প্রশস্তি আছে? 1028টি। and it divided into 10 mandalas, 10টা মণ্ডল রয়েছে। out of them first and 10th mandalas said to have been added later, মানে সব থেকে নতুন কোনটা? সেটা হচ্ছে ফার্স্ট এবং 10th। আর মাঝখানে যে 2 থেকে 9 পর্যন্ত ছিল সেটাকে মনে করা হয় পুরনো। ঠিক আছে,
আর কি রয়েছে? সামবেদ বুক অফ চ্যান্টস, মানে এটা হচ্ছে আধুনিক যে সমস্ত গান, সেই সমস্ত গানের কি স্তুতিগুলো লেখা রয়েছে এই সামবেদে। যজুর্বেদা হচ্ছে স্যাক্রিফিসিয়াল প্রেয়ার্স বা ধর্মীয় আচার অনুষ্ঠান। আর অথর্ববেদা হচ্ছে ম্যাজিক্যাল ফর্মুলাস, জাদুটোনা। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বোঝা গেল? দেখো, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।